হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। পালং শাক এইভাবে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পালং শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি মাত্র এক আটি টাটকা টাটকা ফ্রেশ পালং শাক। তবে পালং শাকের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো। আজকে আমি এক আটি পালং শাক দিয়ে রেসিপিটা বানাবো, তাই এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে প্রথমে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। এভাবে ডগার কিছুটা অংশ নিয়ে গোড়ার দিকটাকে এইভাবে একটু কেটে বাদ দেবো। আর এখন যেহেতু শীতকালের পালং শাক মানেই হচ্ছে পাতাগুলো একদম কুচি কুচি হয় আর ডগাগুলো কিন্তু বেশ নরম হয়। তো দেখো ঠিক এরকম করে সমস্ত পালং শাকগুলোকে আমি বেছে নেব। তবে পালং শাকের এই গোড়ার দিকটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে কিন্তু যে কোনো চচ্চড়ি বা মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সমস্ত পালং শাকগুলোকে আগে প্রথমে খুব সুন্দর করে বেছে নেব। আর এদিকে দেখো পালং শাকের গোড়াগুলো দেখছো, এটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে খাবো। তারপরে সমস্ত পালং শাকগুলোকে খুব সুন্দর করে বাছা হয়ে গেলে এইভাবে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে। পালং শাক বা যে কোনো শাক প্রথমে খুব ভালো করে বেছে তারপরে যদি জল দিয়ে ধোয়া হয় তাহলে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। কেটে নেওয়ার পরে ধুলে কিন্তু শাকটা খুব ভালো পরিষ্কার হয় না। তো প্রথমে খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে শাকগুলোকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। পালং শাকগুলোকে মানে এই রেসিপিতে পালং শাকটাকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। সমস্ত পালং শাকগুলোকে আমি ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই সমস্ত ঝিরিমিরি করে কুচিয়ে রাখা পালং শাকগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। সমস্ত কুচনো পালং শাকগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দেবো একটু লবণ। শাকের মধ্যে লবণ বেশি হয়ে গেলে শাকটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে লবণ দিয়ে শাকটাকে 5-7 মিনিটের জন্য একটু মিশিয়ে রেখে দিলে দেখবে শাকটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে আর শাক থেকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করবে। তো লবণটাকে দিয়ে শাকের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো শাকটা ওইদিকে রেস্ট নিতে থাক আর এদিকে আমি 50 গ্রাম ছোলার ডালকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অবশ্যই কিন্তু ছোলার ডাল বা মটর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা দেখবে বেশ একটু নরম হয়ে যাবে, বেটে নিতে সুবিধা হবে। তো এখন এই ডালটাকে 2বার একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ডালের মধ্যে যে জলটা আছে জলটাকে খুব সুন্দর করে একটু ঝরিয়ে নিতে হবে। সমস্ত ছোলার ডালের মধ্যে থেকে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল নেই। তারপরে দেখো ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা আর 4 কোয়া দিয়ে দিলাম রসুন। একটা ছোটো সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1 চামচের 3/1 জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3/1 দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে। তার সাথে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, ডালটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তার জন্য একদমই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেখো ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। 2-1টা ডাল একটু গোটা থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবে ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে। এদিকে দেখো 5-7 মিনিট হয়ে গেছে। এই পালং শাকের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে পালং শাকটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর পালং শাক থেকে দেখো কতটা জল বেরোতে শুরু করেছে। এইভাবে পালং শাকটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পালং শাকের মধ্যে যে জলটা আছে জলটাকে খুব ভালো করে নিংড়ে নিংড়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, পালং শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। স্বাদে গন্ধে ভরপুর পালং শাকের এই রেসিপিটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে, জাস্ট দুর্দান্ত খেতে লাগে। সমস্ত পালং শাকটাকে দেখো খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। পালং শাকের মধ্যে যাতে একটুও জল না থাকে খুব ভালো করে জলটাকে নিংড়ে নিতে হবে। আর পালং শাকের যে জলটা, এই জলটা কিন্তু ফেলে দেবো না। এই জলটাকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। আর এই পালং শাকের জলটা আমি পরে রান্নার মধ্যে ব্যবহার করব। তো পালং শাকের জলটা কিন্তু একদমই ফেলে দিলে চলবে না। তো তারপরে ওই পাত্রের মধ্যে আমি পালং শাকগুলোকে ঢেলে নেব। তো দেখো সমস্ত নিংড়ানো পালং শাকগুলোকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো। তো প্রথমেই দেখো ছোলার ডাল বাটা দিয়ে দিলাম, তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ।
আগেই পালং শাকের মধ্যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই কথা মাথায় রেখে লবণটাকে দিতে হবে। তারপরে পরিমাণ মতো একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে পালং শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে এই পালং শাকের পকোড়া বা বড়া যাই বলো না কেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখো ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে যাতে একটা বড়া বা পকোড়া তৈরি করা যায়, ঠিক সেরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটা যেন বেশি নরম না হয়ে যায়, ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আর ছোলার ডাল বাটা দেওয়ার কারণে কিন্তু পালং শাকের এই পকোড়াগুলো খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো পালং শাকের বড়া তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিলাম। তো এখন আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, তার সাথে 5-6 কোয়া দিয়ে দিলাম রসুন। তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ টমেটো দিয়েছি তাই এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেবো না, একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তো মশলার একটা মিহি পেস্টে দেখো তৈরি হয়ে গেছে। মশলাটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে যেহেতু আমি পালং শাকের পকোড়াগুলো বা বড়াগুলো ভেজে নেব, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর পালং শাকের এই বড়াগুলো আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপরে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পকোড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে বড়ার আকারে শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিতে হবে। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তেলটা সমস্ত বড়ার গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে, বড়াগুলো কিন্তু আর ভেঙে যাবে না। তো দেখো এইভাবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে ঝোলটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে, সাথে সাথে এই পকোড়া বা বড়াগুলো খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর পালং শাকের এই বড়াগুলো ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। আর পালং শাকের এই বড়াগুলো ভেজে একদমই কিন্তু চোখের সামনে রাখবে না, তাহলে একে একে সবগুলো বড়া খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়। রেসিপিটি একবার বানিয়ে না খেলে তোমরা বিশ্বাসই করবে না যে পালং শাকের এই রেসিপিটা এতটা টেস্টি খেতে হয়। তো প্রথমে দেখো 5 পিসের মতো বড়া আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি বাকি ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। আর বড়াগুলোকে কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু লালচে করে ভেজে নিতে হবে। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা বড়ার গায়ে তেলটা খুব সুন্দরভাবে লেগে যাবে, বড়াগুলো উল্টানোর সময় কিন্তু একটুও ভেঙে যাবে না। আর বড়াগুলোকে গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, 2-1 মিনিট রেখে দেবে। যখন নিচেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর বড়াগুলো হবে একদম হালকা পাতলা মুচমুচে। আর এইভাবে দেখো বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে বড়াগুলো খেতে দারুণ লাগবে। গরম গরম ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে, আবার সন্ধ্যাবেলা চা কফির সাথে কিন্তু পুরোপুরি জমে যাবে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। পালং শাকের এই রেসিপিতে খুব বেশি কিন্তু তেল দিতে লাগবে না, যত অল্প তেলে রান্না করবে রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে, তো তার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু বেটে দেওয়া যাবে না, এরকম করে তেলের উপরে ভেজে রান্না করতে হবে, তবেই দেখবে কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যাবে। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে দেখো মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখো বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে
হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে দিতে হবে। তার সাথে খুব সুন্দর একটা রং বা কালারের জন্য এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে যে পালং শাকের জলটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে জল আমি মশলার মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে প্রথমে খুব ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে বাকি যে অর্ধেকটা পালং শাকের জল আছে সেই বাকি জলটা দিয়েও কিন্তু মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখো এইভাবে মশলাটাকে একটু কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেকটা পালং শাকের জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো সবটুকু পালং শাকের জল দিয়ে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর পালং শাকের জল কিন্তু কোনো মতেই ফেলা যাবে না, সবটুকু জল কিন্তু রান্নার মধ্যেই ব্যবহার করতে হবে। তো মশলাটাকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটা কিন্তু এই সময় দিতে হবে। তো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঝোলের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো জলটা কিন্তু আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো গরম জল দেবো। আর যেহেতু বড়ার ঝোলে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হয়, কারণ বড়াগুলো যখন দেবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তো সে আন্দাজে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কারণ বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাতে বড়াগুলো বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। তার জন্য 4 থেকে 5 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে পারো নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। সব কিছু একদমই পারফেক্ট আছে। তো তারপরে আমি এর মধ্যে পালং শাকের বড়াগুলো দিয়ে দিলাম। তো ঝোলের মধ্যে পালং শাকের বড়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কোনো রকম ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই কিন্তু ঝোলটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পালং শাকের ঝোলটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো ধনেপাতা কুচি দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পালং শাকের একটা রেসিপি। পালং শাকের এই রেসিপিটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই পালং শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।